স্বাগত সবাইকে সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছে মিস সেলিম খান। দর্শক, আফগানিস্তানের 34টি প্রাদেশিক রাজধানীর মধ্যে অন্তত 18টি দখল করে নিয়েছে তালেবান বাহিনী। রাজধানী কাবুল থেকে 30 মাইলেরও কম দূরত্বে অবস্থান করছে তালেবান যোদ্ধারা। দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকেই একে একে দখল করছে তালেবান বাহিনী। এর মধ্য দিয়ে প্রায় 2 দশক পর আবারও আফগানিস্তানের ক্ষমতা দখলের পথে তালেবান। কট্টরপন্থী এই দলটির উত্থানে দক্ষিণ এশিয়ার দেশগুলোয় নিরাপত্তা নিয়ে সংশয় করেছেন বিশেষজ্ঞদের অনেকে। দেশে জঙ্গিবাদ আবারও মাথা ছেড়ে দিয়ে ওঠার সংশয় করছেন কেউ কেউ। এমন একটি প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনা বিষয় তালেবানের উত্থান কতটা শঙ্কার। আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং এনএসইউ এর সাউথ এশিয়া ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্সের সিনিয়র ফেলো, নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। দর্শক, আপনিও আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছি মূল আলোচনা বিষয় তালেবানের উত্থানে কতটা শঙ্কার। প্রথমে ব্রিগেডিয়ার সাখাওয়াত, আপনাকে আমি শুরু করতে চাই। আপনি তো জানেন যে প্রায় তালেবানরা কতগুলো প্রাদেশিক রাজধানী দখল করে ফেলেছে, এর ভিতরে 30 মাইল দূরে অবস্থান করছে এবং সারা পৃথিবীতে গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে এসেছে। যেহেতু 20টি বছর ধরে যুক্তরাষ্ট্র সেখানে ছিল, নেটো বাহিনী সেখানে ছিল, তাহলে তালেবানের উৎসটি কোথায়, যেখানে আফগানিস্তানে 3 লক্ষ প্রশিক্ষিত সেনাবাহিনী আছে এবং তালেবান যোদ্ধারা মাত্র 70 থেকে 80,000? এই শক্তির উৎসটা তাহলে কোথায়? ধন্যবাদ এবং আর টিভির দর্শকদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। একটু বলে রাখি, আগামীকাল 15 অগস্ট আমাদের দেশের জাতীয় শোক দিবস। ওই দিন যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আপনার কথাটা, আপনি যে সাবজেক্টটা তুলেছেন, এই সাবজেক্টটা কিন্তু ভাস্ট। এটা আলোচনা করতে গেলে কয়েকটা সেশন লাগবে। প্রথমত হচ্ছে আপনার প্রশ্নের উত্তর আমি একটু আপনাকে একটু কারেকশন করে দেই। লেটেস্ট হচ্ছে আউট অফ 34 প্রভিন্স 21 প্রভিন্স এখন দখল করেছে, উইচ ইজ কনফার্মড। এবং নিয়ারেস্ট প্রভিন্স যেটা দখল করেছে সেটা হচ্ছে আপনার 7 মাইল সাউথ অফ আউটস্কার্ট অফ কাবুল। মাজার শরীফে এখনো যুদ্ধ চলছে, আউটস্কার্টে তালেবানরা আছে, ভিতরে দিয়ে ঘেরাও করে রাখছে। এখন ব্যাপারটা হলো কি, প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এই যে তালেবানের উত্থানের কথা যেটা আপনি বললেন, এটা উত্থান আমরা সবাই জানি যে 1996-এ এদের যখন উত্থান হয় তখন আফগানিস্তানে প্রথম গৃহযুদ্ধ শুরু হয়েছিল। সেটা ছিল গুলবদিন হেকমতিয়ার, হাক্কানি গ্রুপ, এবং অন দ্য নর্থ ছিল আপনার আহমদ শাহ মাসুদ। গুলবদিন হেকমতিয়ার তখন ছিল প্রাইম মিনিস্টার, আর আহমদ শাহ মাসুদ আর ডিফেন্স মিনিস্টার। নর্থ এবং সাউথের মধ্যে মোটামুটি এই এবং এটার সাথে যোগ দিয়েছিল বিভিন্ন প্রদেশের বিভিন্ন জায়গার ওয়ারলর্ডস। তার মধ্যে তালেবানদের উত্থান হয়েছে এবং সেই উত্থানের পিছনে ছিল পাকিস্তান। কারণ পাকিস্তান পুরোটাই আপনি জানেন যে সোভিয়েত অকুপেশনের সময় তারা ফ্রন্টলাইন স্টেট হিসাবে ছিল। ফ্রন্টলাইন স্টেট হিসাবে তারা এই গৃহযুদ্ধের ভিতরে যেগুলো হচ্ছিল, গৃহযুদ্ধকে পাশ কাটিয়ে একটা সরকার গঠনের চেষ্টা করেছে। তারপরে তো আমরা জানি প্রচুর ইতিহাস। তারপরে আমরা জানি যে ওসামা বিন লাদেন মারা গেল 2011 সালে। এবং আফগান যুদ্ধের সময় একটা জিনিস অনেকে ভুল করেন, মুজাহিদিনদের গ্রুপ ছিল যেটাকে বলে পেশাওয়ার 7 আর তেহরান 8, এই কটা গ্রুপ ছিল। অ্যাকচুয়ালি তেহরানে ছিল 4টি গ্রুপ, মোটামুটি 11টি গ্রুপ ছিল যারা ফাইট করছিল। তাদের বাইরে যে একটি গ্রুপ ছিল সেটা ছিল একটা ফরেন ব্রিগেড, যেটা ছিল আন্ডার ওসামা বিন লাদেন। কাজে বিদেশি যারা ছিল, নন আফগান যে সমস্ত ফাইটাররা ছিল, তারা কিন্তু আল কায়দা, পরবর্তী পর্যায়ে আল কায়দার নাম ধারণ করেছে, আল কায়দার সাথে তারা যুদ্ধ করেছে, নট উইথ দি মেইন ফোর্স, আফগান ফোর্স। তো সেই থেকে যদি আমরা দেখি না, 2001-এ 9/11-এর পরে আমেরিকা প্রথম তাদের এইম ছিল
যে তারা আল কায়দাকে বিনষ্ট করবে। তারপরে তারা এইম চেঞ্জ করলো, মানে গোল পোস্ট পরিবর্তন হলো, তালেবানকে উৎখাত করতে হবে, তালেবানকে ডিস্ট্রয় করতে হবে, এবং সেটা তারা করলো। করার পরে মনে করলো যে সবকিছু শেষ হয়ে গেছে, করার পরে আবার এইম চেঞ্জ করলো যে নাও ন্যাশনাল পুনর্গঠন করতে হবে। তার মানে যদি সমষ্টিগত আমি বলি, আমেরিকা কি কারণে গিয়েছিল তারা নিজেরাও জানতো না কি জন্য তারা গিয়েছে। এবং এই যে 20 বছর আপনি যদি আফগানিস্তানের ম্যাপটা দেখেন, উত্তরাঞ্চল এবং এখন উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চল, এখানে কিন্তু আমেরিকানরা বা নেটো সৈনিকরা কোনো ধরনের বড় অ্যাক্টিভিটি করেনি, কারণ এগুলো তখনও আমেরিকান এবং নেটো বাহিনী ট্রাস্টেড দি ওল্ড ওয়ারলর্ডস, এবং তাদের হাতেই ছিল। কাজে ওইসব জায়গায় তালেবানরা কিন্তু এমনি তো 1996 সালে ঢুকতে পারেনি। তো ওই জায়গাগুলো আপনার ব্ল্যাঙ্ক ছিল। আরেকটি কথা যেটা, যতটুকু আমি জানি, যতটুকু লেখাপড়া করেছি, ইমতিয়াজ আমার সাথে হয়তো যোগ দিবেন পরে, এরা শহর ভিত্তিক ডিফেন্সে ছিল বা শহর ভিত্তিক অপারেশন। শহর ভিত্তিক অপারেশনে থাকার কারণ মানে মধ্যে এটা হলো যে ভাস্ট আফগানিস্তানের যে ভাস্ট রুরাল এরিয়া আছে, ইনএক্সেসিবল রুরাল এরিয়াস, এইসব জায়গায় কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াত, আপনি বলুন যে আমি আবারও সেই প্রসঙ্গে আসছি যে যেখানে প্রায় 3 থেকে 3.5 লাখ প্রশিক্ষিত সেনাবাহিনী আছে, যেটা তৈরি করা হলো, তাদেরকে ওয়েল ইকুইপ করা হলো, সেখানে 80,000 যোদ্ধা তালেবান। তা কিভাবে, আপনি কি বলতে চেয়েছেন যে এখানে জনগণের সম্পৃক্ততা আছে রুলার পর্যায়ের, সেটি বলতে চেয়েছেন? আমি সেটা আসছিলাম, আমি আপনার প্রশ্ন আসছিলাম, করতে হবে একটু বিস্তারিত বলছি। রুরাল এরিয়াতে কিন্তু তালেবান এক্সিস্টিং ছিল, যেটা তারা গভর্নমেন্ট ছিল অথবা তারা দে ওয়ার ওয়ার্কিং। আপনার প্রশ্ন যদি আমি বলি, 3 লাখ 3.5 লাখ, আই ডোন্ট নো, যেটা বলে যে ন্যাশনাল আর্মি ছিল 1,80,000 ও সামথিং, লেটস সে 2 লক্ষ। প্রথমত আপনাকে দেখতে হবে এরা কারা। 20 বছরে তৈরি হয়েছে একটি আর্মি, আগেও ছিল এনে, কিন্তু 20 বছরে তৈরি হয়েছে। জেনারেলস যারা ছিল দে ওয়ার ইনএক্সপেরিয়েন্স, তারা কাজ করেছে আন্ডার দ্য ডাইরেকশন অফ দি আমেরিকান জেনারেল। তারা কিন্তু নিজেদের ডাইরেকশনে বা তাদের গভর্নমেন্টের ডাইরেকশনে কাজ করেনি। সেকেন্ড জিনিসটা হচ্ছে দে হ্যাড এনাফ এয়ার সাপোর্ট, যেটা আমেরিকানরা এয়ার সাপোর্ট প্রোভাইড করতো। একসময় তারা নিজেরা অপারেশন করেছিল, অপারেশন সিজ করার পরে এদেরকে দিয়ে অপারেশন করেছিল। থার্ড, ভেরি ইম্পর্টেন্ট, আপনি যতগুলো ফিগার বলছেন এর মধ্যে প্রায় 25% হচ্ছে ঘোস্ট সোলজার্স। ঘোস্ট সোলজার হচ্ছে যে টাকা পয়সা দিয়েছিল এই সেনাবাহিনী তৈরি করতে বা সেনাবাহিনীকে পালন করতে নেটো এবং আমেরিকা, তার বেশিরভাগ লুট হয়েছে, বেশিরভাগ কারাপশনে চলে গেছে, এবং ব্যাটালিয়ন 4টা থাকলে সেখানে 3টা আছে, 1টা নেই। এই অবস্থাতে যখন আমেরিকা উইথড্র করেছে, অ্যাব্রাপ্টলি বলবো না, আগের থেকে ঘোষণা দিয়ে তারা চলে গেছে, now they have faced the problem. The problem হচ্ছে their generals are not that much experienced to handle the battle. দ্বিতীয়ত হচ্ছে যে মোরাল ইজ ভেরি লো, কারণ এখন এয়ার কভার পাচ্ছে না। তৃতীয়ত হচ্ছে যে সমস্ত জায়গা তালেবানরা ঘেরাও করে রেখেছিল প্রথমে, সেই সব জায়গায় লজিস্টিক্স সাপ্লাই ছিল না সৈনিকদের জন্য। তো মোরাল ওয়াজ লো, আপনার লজিস্টিক সাপ্লাই কম ছিল, নেতৃত্ব ছিল না। যে কারণে আপনি যদি লিস্ট দেখেন 20 বছরে 10 জন কি 11 জন, 8 জন কি 9 জন চিফ হ্যাজ বিন চেঞ্জ। এই 2 দিন আগে একজন হয়েছে, তার বয়স 35। এইসব কারণেই আর কি বলতে চেয়েছেন যে তাদের এই পরাজয়গুলো ঘটছে। মোরাল ওয়াজ ভেরি লো, মোরাল ওয়াজ ভেরি লো। ধন্যবাদ আপনাকে, আবার আসবো। ডক্টর ইমতিয়াজ, আপনি বলুন যে 11ই সেপ্টেম্বর যেটা কাতারে যে একটা অনুষ্ঠান হলো, অর্থাৎ বেশ কয়েকটা ডায়ালগ হলো, আলোচনা হলো, এবং সেখানে বেশ কিছু সিদ্ধান্ত হলো যে তারা আল কায়দাকে প্রশ্রয় দেবে না, জঙ্গিদেরকে প্রশ্রয় দেবে না, শান্তি প্রস্তাবের একটা বাতাবরণ সেখানে লক্ষ্য করেছে, এবং অনেকে আশঙ্কা করেছিল, অর্থাৎ আশাবাদ ব্যক্ত করেছিল আফগানিস্তানের শান্তি আসবে যুক্তরাষ্ট্রের ন্যাটোর সৈন্যবাহিনী চলে যাওয়ার পরও। এটি কেন ফেল করলো, যেখানে কয়েকটি পক্ষ সেখানে ছিল, চীন ছিল, ব্রিটেন ছিল, পাকিস্তান ছিল, কিন্তু কেন দ্রুতই ব্যর্থ হলো সেই প্রক্রিয়াটি? ধন্যবাদ। ফেল করেছে কিনা সেটা বলা এখনো খুব মুশকিল। কয়েকটা জিনিস আমার মনে হয় একটু বোঝার ব্যাপার আছে।
একটা হলো 20 বছরে আমেরিকা কখনোই পুরো আফগানিস্তান দখল করতে পারেনি, এটা স্পষ্ট করা দরকার। আসলে আমরা এটা নিয়ে একটা মিথ তৈরি করেছি যে আফগানিস্তানে বুঝি আমেরিকা 20 বছর ছিল। ছিল মূলত যেটা শওকত ভাই তো বলতে চেষ্টা শহর করছেন, কেন্দ্রিক অবস্থায় ছিল। শহর কেন্দ্রিক অলমোস্ট। ইনফ্যাক্ট আমার যারা আফগান বন্ধু ছিলেন 60%-এর উপরে আমি মনে করি, এবং সেটা আমি 10 বছর আগেকার কথা বলছি, তারা বলতো যে এটা তাদের হাতে না, আফগান কি বলা হয় তালিবান বা কাবুল বিরোধী অনেক মিলিটেন্ট ফোর্স আছে তাদের। সো কখনোই কিন্তু তারা ওই গ্রিন জোনের বাইরে যে মাঝে মাঝে যেত যখন প্রয়োজন হতো করে। তারপর গ্রিন জোনের লাইফস্টাইল ইজ এ ভেরি ডিফারেন্ট। এটা নিয়ে বেশ কি বলা হয় ভিডিও আছে অনেকগুলো ইউটিউবে, একেবারে কি বলে ম্যাকডোনাল্ডস খাচ্ছে, হ্যামবার্গার খাচ্ছে, মানে ডিফারেন্ট লাইফস্টাইল, অনেকটা সুরিয়াল মনে হবে। এবং যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে তারা কেন ওখানে গিয়েছিল এবং কি হলো, আমরা যদি হিসাবটা করি, অলরেডি হিসাবটা আমি আরেকবার চেক করছিলাম, 2020 পর্যন্ত $2 ট্রিলিয়ন ওখানে খরচ হয়েছে। তার মানে হচ্ছে 2.6 না, তাই এক্স্যাক্টলি 2.6। সেই জায়গায় যদি 2 ট্রিলিয়নের উপরে যদি খরচ হয়, এখানে একটা বিরাট মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তাদের লাভ হয়েছে, বিরাট। মানে 3000-এর নিয়ারলি 4000 কন্ট্রাক্টর ছিল। এটাই হলো লাভ। মানে এটা এই ধরনের যুদ্ধ করে একটা ক্যাপিটালিস্ট স্টেট সে কিভাবে মুনাফা অর্জন করবে, তার প্রাইভেট যে কোম্পানিগুলো আছে, তার একটা ভালো আমার মানে চিত্র আমরা এখন দেখছি। এখন আমি যদি মূল প্রশ্নে যেটা প্রশ্ন করা হলো সেটা কি মানে কেন তাড়াতাড়ি, এটা হওয়াটাই স্বাভাবিক। কারণ হচ্ছে যে জনগণের তো একটা সাপোর্ট আছে, এটা তো অস্বীকার করলে চলবে না। কিন্তু বড় কথায় যে আমেরিকা ওখানে ঢোকার পরে যেটা হয়েছে, যেটা সোভিয়েত ইউনিয়ন ঢোকার পরেও তাই হয়েছে, একটা অ্যান্টি কলোনিয়াল মুভমেন্টে পরিণত হয়েছে বা একটা ন্যাশনালিস্ট মুভমেন্ট। এখানে যে সবাই যে তালিবানের পক্ষে না, কিন্তু তারা অ্যাগেনস্ট আমেরিকা। এই জায়গায় একেবারে মানে আফগানদের মানে জাতীয়তাবাদী স্পিরিট কাজ করেছে আপনি বলতে চেয়েছেন। তাহলে আপনি কি বলতে চেয়েছেন যে এই তালেবানরা যে দ্রুতভাবে প্রতিটি শহরের পতন ঘটছে, রাজধানীগুলোর পতন ঘটছে, এর ফলে এই যে আমাদের সাবকন্টিনেন্ট কিংবা সাউথ এশিয়া, এর কি প্রভাব পড়তে পারে? অনেকেই বলতে চেয়েছেন যে যখন সোভিয়েত ইউনিয়ন যাওয়ার পরে যখন তালেবানরা পর্যায়ক্রমে ক্ষমতা দখল করলো এবং 2001 সালে ঘটনা ভেতর দিয়ে তাদের অর্থাৎ পতন ঘটলো, এখন কি সিনারিও হতে পারে, এই পরিবর্তনটা কি আসতে পারে, পাকিস্তানের অবস্থা কি হতে পারে? যদিও যুক্তরাষ্ট্রের একজন বিশেষজ্ঞ বলেছেন যে পাকিস্তানও একটি টার্গেটে পড়তে পারে তালেবানদের পরবর্তী পর্যায়ে। আমাদের এখানে বা কী হতে পারে, যে আলোচনা আমরা করতে চেয়েছি, বাংলাদেশের অবস্থা কী হতে পারে? কারণ আমরা জানি যে ওই তালেবান যখন আফগান যুদ্ধটা শেষ হওয়ার পরে কিন্তু বাংলাদেশে অনেক অর্থাৎ যারা যুদ্ধ করেছিল তারা বাংলাদেশে এসছে এবং হুজি করেছিল প্রথম জেনারেশন, পরবর্তী পর্যায়ে জেএমবি করেছিল। যদি এখন প্রায় স্তীমিত আছে, সেক্ষেত্রে আবার জাগ্রত হবে কিনা, কি হতে পারে? কয়েকটা জিনিস মনে রাখা দরকার। একটা হলো যে তালিবানের উত্থানের পিছনে কিন্তু মূলত আমেরিকা, সৌদি আরবিয়া এবং পাকিস্তান জড়িত ছিল। বিশেষ করে যখন তারা সোভিয়েত ইউনিয়নের এগেনস্টে যখন তারা লড়াই করছিল, এই ফোর্সটা কিন্তু 20 বছর আগে ছিল। সেই 20 বছরের মধ্যে কিন্তু বেশ কতগুলো জিনিস পরিবর্তন হয়ে গেছে। এখানে বড় একটা পরিবর্তন হয়ে গেছে, সৌদি আরবিয়ার মধ্যে একটা পরিবর্তন এসেছে। এটা তো স্পষ্টত বোঝা যায়। এখন যে যুবরাজ আছেন তার কথাবার্তায়, তার চিন্তা ভাবনায় বোঝা যায় যে তিনি ওই আগের যে একেবারে কঠোরপন্থীর যে সৌদি আরবিয়া সেখানে নেই। কতখানি সে করতে পারবে আমি জানি না, কিন্তু যথেষ্ট পরিবর্তন কিন্তু তিনি এনেছেন। এমনকি এখন নারীরাও ওখানে গাড়ি চালাতে পারেন, সেটাও একটা এক্সাম্পল যদি ক্রাইটেরিয়া হয়। দ্বিতীয়টা খেয়াল রাখতে হবে যে 20 বছর আগের তালিবান আর এখনকার তালিবান কিন্তু তফাৎ আছে। কারণ 20 বছরে তো তারাও সাফার করেছে, এটা তো অস্বীকার করার নেই যে 20 বছর তারাও মার খেয়েছে অনেকভাবে, তাদেরও অনেক হতাহত হয়েছে। একইভাবে পাকিস্তানও কিন্তু 20 বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানেও কিন্তু প্রচুর মানুষ মারা গেছে। আমার একটা হিসাব ছিল, যে হিসাবটা দেখলে বোঝা যায় যে সেও ক্ষতিগ্রস্ত হয়েছে, রিফিউজি এসেছে। তো 20 বছরে আমরা মনে করি যে এর একটা শিক্ষা থাকবে যে, এবং এখন দেখা যাচ্ছে
কাতারে বসে নেগোসিয়েশন করছে, সে একেবারে মস্কোতে যে নেগোসিয়েশন করছে, ইরানের সাথে নেগোসিয়েশন করছে, এমনকি তিয়ানজিনে যে চায়নার সাথে নেগোসিয়েশন করছে, এটা কিন্তু 20 বছর আগে ছিল না। 20 বছর আগে মূলত ছিল সৌদি আরবিয়া আর পাকিস্তান, আর ওদিকে আমেরিকা এসে অ্যান্টি সোভিয়েত কি বলা হয় কারণে সাপোর্ট দেওয়া হচ্ছিল। এই কাঠামোটা কিন্তু পরিবর্তন আছে। এখন শেষে যে প্রশ্নটা করা হলো বাংলাদেশ, এখানে আমি মনে করি বাংলাদেশ, ছোট্ট প্রশ্ন আপনাকে অধ্যাপক ইমতিয়াজ, সেটা হচ্ছে যে পাকিস্তানের কথা বলা হচ্ছে যে পাকিস্তান যদিও বারবার অস্বীকার করছে যে তারা তালেবানের সঙ্গে সম্পৃক্ত নয়, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলছে যে তারা তালেবানের সাথে সম্পৃক্ত আছে, সহযোগিতা করছে। এই বিষয়টা যদি ক্লিয়ার করেন, আসলে কি তারা তালেবানের সাথে সম্পৃক্ত আছে কিনা, বা এখানে কোনো জিওপলিটিক্স কোনো কাজ করছে কিনা, এখানে আপনি কি বলবেন বিষয়টি যদি সংক্ষেপে বলেন? না, পাকিস্তান তো স্বাভাবিকভাবে তালিবানের পক্ষে থাকাই কথা, কারণ যেই কাবুল সরকার যেটা আছে তার সাথে সে নেই। এবং আমরা দেখেছি যে 20 বছরে বরং পাকিস্তানের যে অন্যতম যাকে শত্রু বলা হয়, পাকিস্তানের যাকে শত্রু বলে ভারত, সেই ভারতের একটা ভালো ইনভেস্টমেন্ট হয়েছে আফগানিস্তানে। কিন্তু এখানে একটু মনে রাখতে হবে 20 বছরটা কিন্তু একটা বিশাল সময়। এখানে আমি মনে করি কয়েকটা জিনিস। একটা হলো পাকিস্তানও ভালো করে জানে, এবং এখানে মনে রাখতে হবে যে ইমরান খানের একটা বিষয় আছে, ওখানেও একটা পরিবর্তন কিছুটা হয়েছে। পাকিস্তান ভালো করে জানে যে যত বেশি ইনস্টেবিলিটি হবে তাতে পাকিস্তানের ক্ষতি। এটা যদি 20 বছরে পাকিস্তান না বুঝতে পারে তাহলে তো আমরা কিছুই বুঝবো না। তো সেখানে তারও একটা সাবধানতা থাকবে যে যেন তালিবান ফোর্স যেন একটা স্টেবল ফোর্স। কিন্তু মনে রাখতে হবে তালিবানের ইনস্টেবিলিটি, মানে তালিবানের যে ভাবে তারা লড়াই করেছে সোভিয়েত ইউনিয়নের সাথে, এটা তো একেবারে আমেরিকার একটা বড় সাপোর্ট ছাড়া তো কখনোই করতে পারতো না। সেই জিনিসটা কিন্তু আমরা ভুললে চলবে না। শুধু পাকিস্তান যে তালিবানকে সাপোর্ট দিয়েছে তা না, আমেরিকাও কিন্তু তালিবানকে সাপোর্ট দিয়েছে। এখন যেটা তথ্য ছিল যে যখন সিআইএ যে হেল্পটা করেছিল 30 মিলিয়ন থেকে 700 মিলিয়নে গিয়েছিল, যে সিআইএ যে হেল্পটা করেছিল সেটা অপারেশন সাইক্লোন ছিল, সেটি আমরা জানি। আপনি বলুন যে সেই ক্ষেত্রে একজন দর্শক টেলিফোনে আছে, ফোনটি নিয়ে দর্শক আপনার পরিচিতির সংক্ষেপে আপনার প্রশ্নটি বলুন। হ্যালো। হ্যালো, জি, আপনার পরিচয় দিয়ে বলুন প্রশ্নটি। জি, আমার নাম দিলীপ বর্মন, আমি কিশোরগঞ্জ থেকে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার প্রশ্নটা ওই জায়গায় যে আজকাল যে আমি পুলিশ কমিশনার থেকে আমার টিভিতে সংবাদ শুনলাম যে আমাদের বাংলাদেশে নাকি উগ্রপন্থী আসছে, বা ওই নিয়ে তো আমরা আতঙ্ক। হ্যাঁ, আমরা তো যে বাংলাদেশের যে অবস্থা, যে মহামারী চলতেছে, এর মধ্যে আরেকটা শৃঙ্খলা যে একটা সিআইডি রিপোর্ট থেকে যে আমরা জানতে পারলাম টিভির সংবাদে যে আমাদের বাংলাদেশে নাকি তালেবান পন্থী লোক আছে, সেই জন্য মতামত বা ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের বাংলাদেশ নিয়ে অবশ্যই আলোচনা করবো। অধ্যাপক ইমতিয়াজ, আপনি শেষ করুন। আমি ওইটাই বাংলাদেশে আমি আসছিলাম। বাংলাদেশে 20 বছর আগে মনে রাখতে হবে যে কোনো জঙ্গিবাদ রাষ্ট্র বা রাষ্ট্রের কোনো এক কাঠামোর পৃষ্ঠপোষকতা না থাকলে কিন্তু জঙ্গিবাদ খুব একটা কিছু করতে পারেনি। 20 বছর আগের যে রেজিম আর 20 বছর পরের রেজিমের মধ্যে কিন্তু মৌলিক তফাৎ আছে। এখন যে রেজিম ক্ষমতায় আছে তারা কিন্তু একেবারে জিরো টলারেন্স পলিসি নিয়েছে। এটা আফগানিস্তানের সাথে হয়তো করেছে মূলত হলি আর্টিজানের পরে একেবারে তারা জিরো টলারেন্স পলিসি নিয়েছে। তো মনে রাখতে হবে যে 20 বছর আগে কিন্তু একটা পৃষ্ঠপোষকতা এখানে ছিল বলেই হয় রাষ্ট্রের কোনো ব্যক্তি বা যে পলিটিশিয়ান যারা ক্ষমতায় ছিলেন তাদের একটা পৃষ্ঠপোষকতা ছিল বলেই এই জিনিসটা উৎসাহ পেয়েছে। এখন যেহেতু সেটা নেই, আমি মনে করি যে সেই অতখানি ভয়ের কারণে, তবে এখানে বিরাট তবে আছে, বাট আছে, সেই তবে হলো যে সচেতন এবং সচেষ্ট অ্যালার্ট তো থাকতেই হবে, কারণ যে কোনো মানুষ হয়তো উৎসাহী হতে পারে একটা কর্মকাণ্ড করার জন্য। তো আমি যেটার উপরে জোর দিচ্ছি সেটা হলো 20 বছরের আগের বাংলাদেশ আর 20 বছর পরের যে বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক কি বলা হয় পরিবর্তন এসেছে। এই জায়গায় আজকের তালেবান ক্ষমতায় যেটা এসেছে, এবং তারা কিন্তু বারবার গতকালকেও কিন্তু তারা স্পষ্টত বলেছে যে আমরা আমাদের চিন্তা ভাবনা বাইরে নিব না, এবং আমরা চাইও না যে অন্য কোনো দেশ এসে আমাদের এখানে থাকো। অন্য কথায় তালেবানও কিন্তু একটা ন্যাশনালিস্ট এজেন্ডায় চলে গেছে, যেটা হয়তো 20 বছর আগে সেই ন্যাশনালিস্ট এজেন্ডাটা ছিল না। এখন আমার কথা হচ্ছে যে
আমরা যদি বলা হয় আমরা তাহলে কি করব, আমার মনে হয় যে আমাদের অ্যালার্টনেস বাড়াতে হবে, আমাদের যত কি বলা হয় যেই স্ট্রাকচারগুলো আছে তাদের আরো সজাগ থাকতে হবে। তবে বড় আকারে আমি মনে করি না এখনো সময় এসেছে চিন্তা করার। ধন্যবাদ, আবার আসবো। ডক্টর এম সাখাওয়াত হোসেন, আপনি বলুন যে যেটা অধ্যাপক ইমতিয়াজ বলবার চেষ্টা করলেন যে প্রেক্ষাপটটা এখন ভিন্ন, যদিও একটি গ্লোবালাইজেশন আছে, যে কনসেপ্টগুলো অনেক গ্লোবালাইজেশন হয়ে গেছে এর ভিতরেই, কিন্তু যে জিনিসটা আমরা লক্ষ্য করছি বা আলোচনা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু আফগানিস্তানে তালেবানদের যে একটি যেটা তালেবানরা যা ঘটনাগুলো ঘটছে এখানে, যে কিছু যারা প্রচ্ছন্ন যারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত তারা বলছে তারা আফগানিস্তানে চলেন যায়, যদি তাদের জাতীয়তাবাদী মুভমেন্ট এটি, কিন্তু এই ধরনের কোনো, অর্থাৎ তালেবানদের ক্ষমতা দখলের পরে বা এই প্রক্রিয়ার ফলে বাংলাদেশে কি কোনো জঙ্গিবাদের উত্থানের সম্ভাবনা আছে কিনা, বা যেটা আমরা দেখেছি 99 সাল থেকে 2005 সাল পর্যন্ত সিরিজ বা অনেক কিছু আমরা জানি, এরকম কোনো ঘটার সম্ভাবনা আছে কিনা? প্রথমেই আমি আপনাকে বলেছি যে আমার যতখানি স্টাডি, আমি হয়তো ডক্টর ইমতিয়াজের স্টাডি আরো বেশি হবে, আমার প্র্যাকটিক্যাল নলেজ স্টাডি থেকে আমি বলছি যে এই এতগুলো বছর কিন্তু কোনো তালেবানের সাথে বিদেশি কোনো কেউ যোগ দেয়নি। তালেবানদের সাথে যারা যোগ দিয়েছিল তারা আইদার ISIS এ যোগ দিয়েছে অথবা তারা যোগ দিয়েছে আল কায়দায়। তো আপনাকে এই দুটো জিনিস কিন্তু রাখতে হবে। দ্বিতীয় জিনিস, কিন্তু কোনো তালেবানের বা আফগানিস্তানের বাইরে কোনো অপারেশন বা কিছু করেছে বলে এ পর্যন্ত কোনো রেকর্ড নেই। যেটা পাকিস্তানে হয়েছে সেটা হচ্ছে পাকিস্তানের TTP। একটা জিনিস আমার মনে হয় যে ভৌগোলিক বিষয় আমাদের জানা উচিত, যে পাকিস্তানের মেজর অংশ অন দ্য নর্থার্ন ফ্রন্টিয়ার এন্ড পার্ট অফ বেলুচিস্তান একসময় কিন্তু আফগানিস্তানের ছিল। পেশাওয়ার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ আফগানিস্তান। যখন প্রথম আফগানিস্তান, আহমদ শাহ দুরানি যখন এই আফগানিস্তান তৈরি করে, এবং সেটা ব্রিটিশের সময় এই ডুরান্ড লাইনে চলে গেছে। একটা 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 পরিসংখ্যান দিচ্ছি আমি, যেটা তথ্য প্রাপ্ত, সেটা হচ্ছে যে প্রায় 4 কোটি আফগানদের মধ্যে প্রায় 1.5 কোটি হচ্ছে 1.5 কোটির বেশি পশতুন, এবং তার ভিতরে হাফ অফ দি পশতুনস লিভ দিস সাইড অফ ডুরান্ড লাইন, মানে পাকিস্তানে আছে হাফ অফ দি পশতুনস। এবং আপনারা যারা ইতিহাস পড়ছেন তারা জানেন ডুরান্ড লাইন ইজ নো লাইন, এবং পশতুনরা ভেরি ক্ল্যানিশ, মানে তারা কিন্তু একে অপরের সাথে যেভাবে মেলামেশা আগেও করতো ঠিক এই পার্টিশনের পরেও কিন্তু তাই আছে। পশতুনদের মধ্যে 40টি আপনার বড় 60 বড় ট্রাইব আছে, 400 ক্ল্যান আছে, এবং এদের সাথে কিন্তু আপনার ওই আফগানিস্তান পাকিস্তান বলে কোনো কিছু নেই। দে জাস্ট কাম এন্ড দে জাস্ট গো। আমার তো এটা এক্সপিরিয়েন্স আছে, আমি সেখানে ট্রেনিং করেছি, ছিলাম ওখানে দিস সাইড অফ ডুরান্ড লাইন। তো কাজেই ব্যাপারটা যেটা হচ্ছে যে পশতুন মেজরিটি যে তালেবানদের এখন যারা আছে, এখন প্রথমে পশতুন ছিল, এখন কিন্তু নর্দার্ন এরিয়ার লোকও কিন্তু তালেবানের যোগ দিয়েছে। সো এরা কিন্তু বাইরের লোক কখনোই নেয়নি, এটা পাকিস্তানি পশতুন। বাইরের লোক না নেওয়ার কথা, কিন্তু একটা স্পিরিট আমেজ ভাব কাজ করছে কিনা। জি বলুন। আমি শেষ করছি। কাজে বাংলাদেশ থেকে যারা অতি উৎসাহী বলে আমরা আফগানিস্তানে যাব, সেই রকম ধরনের তালেবানরা এখন তাদেরকে ডাকেও নেই, আমার মনে হয় নেবে না। ডক্টর ইমতিয়াজ একটা পারিপার্শ্বিক কথা বললেন, তারা দোহাতে তাদের একটা অফিস, ডিপ্লোম্যাটিক অফিস, দেখেন পরিবর্তন, দেখেন একটা ডিপ্লোম্যাটিক অফিস, এন্ড দে আর প্লেইং সো ওয়েল। আমেরিকাকে টেবিলে বসিয়েছে, চায়নাকে টেবিলে বসিয়েছে, রাশিয়াকে বসিয়েছে, যেই ইরানের সাথে তাদের সম্পর্ক ছিল না সেই ইরানের সাথে তারা বসেছে, পাকিস্তানের কথা বাদই দিলাম। and they are ready to sit with anybody। টার্কির সাথে তারা এখন আলোচনা করতে যাচ্ছে, এমনকি ইন্ডিয়া ব্যাকডোরের চেষ্টা করছে তালেবানদের সাথে আলোচনা করার জন্য। তো সেই জায়গাতে তারা এই বাংলাদেশ থেকে নেবে, এখান থেকে নেবে, তাদেরকে প্রশিক্ষণ দেবে, পাঠাবে, আই ডোন্ট থিঙ্ক। তবে হ্যাঁ, তার মানে এই না যে আমরা একেবারে নাকে তেল দিয়ে ঘুমিয়ে যাব। আমাদের এখানে অতি উৎসাহী লোকজন আছে, তালেবান ক্যান বি দেয়ার মডেল, সেই মডেলে হয়তো তারা কাজ করতে পারে। যেমন ISIS একটা মডেল হয়ে গেছিল, বাট আমরা এখনো বলতে পারি না, মানে কাবুলে তো গভর্নমেন্ট চেঞ্জ হবেই, এতে কোনো আজকে হোক বা কালকে হয়তো কোনো সন্দেহ নেই। অ্যান্ড মিস্টার ঘানি হ্যাজ টু লিভ, এটা সবাই জানে। এখন কথা হচ্ছে যে উই হ্যাভ টু সি তারা যে সমস্ত প্রমিস করছে, যেভাবে আরেকটা জিনিস চিন্তা করেন,
আপনি এর আগে, আমরা তো ধরেন ওই তালেবানও দেখেছি, এর আগে আপনি কোনো তালেবানকে বা তালেবান লিডারকে এরকম ব্রিফিং দিতে দেখেছেন মিডিয়াতে? ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে, এটা বড় ধরনের। ওয়েল শাহিন ইজ কামিং, প্রত্যেকটি আপনি যদি আপনি ইনভাইট করতে পারেন, হি উইল অলসো কাম ইন ইউর টেলিভিশন। কদিন আগে আমি ইন্ডিয়ান টেলিভিশন দেখলাম ইউজ করে। সো তারা এখন ওয়ার্ল্ড ব্যাপী দে আর ট্রাইং টু টেল যে আমরা আমাদের দেশে পরিবর্তন করি, যাই করি, ইট ইজ ইন উইদিন দি বাউন্ডারি অফ আফগানিস্তান, আমরা এর বাইরে যাব না। এখন কথা হচ্ছে যদি আমি বলি, হ্যাঁ পাকিস্তানে কি এই মুভমেন্ট এফেক্ট করতে পারে? পশ্চিমদের মধ্যে অলরেডি টিটিপি এফেক্ট করেছে, করতে পারে। বাংলাদেশে কি এফেক্ট করতে পারে? কিছু কিছু আমাদের দেশে উৎসাহী লোক আছে, হয়তো বলবো যে আমরাও একটা তৈরি করি, বাট ইট ডাজ নট, আমি মনে করি না এখন পর্যন্ত যে আমাদের এখান থেকে লোকজন ওখানে যাবে, তাদের সাথে যুদ্ধ করবে, তারা ফেরত আসবে। আর আপনাকে মনে রাখতে হবে যে যখন সোভিয়েত ইউনিয়ন আসলো, তখন কিন্তু প্রত্যেকটি মুসলিম কান্ট্রি থেকে গেছে, সরকারের জানতে অথবা সরকারের অজান্তে, ইনক্লুডিং বাংলাদেশ। সবচেয়ে বেশি সাউথ এশিয়াতে কোথা থেকে গেছে জানেন? আশ্চর্য হবে, মালদ্বীপ থেকে গিয়েছে, ইন্ডিয়া থেকে গিয়েছে। তখন কিন্তু একটা ইউনিভার্সাল মুসলিম জিহাদের ডাক দেওয়া হয়েছিল ফ্রম সৌদি আরবিয়া, ফ্রম দি হাই প্রিস্ট। কাজে জিনিসগুলো আমাদের, যদি আমরা পুরো বিষয়টা না বুঝি। না বিষয়, আমি আপনার কাছে আমি আবার আসবো। একজন দর্শক টেলিফোনে আছে, ফোনটি নিই। দর্শক, আপনার পরিচিতি বলুন, আপনার প্রশ্নটি। হ্যালো। হ্যালো, জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্নটা, হ্যাঁ, আমি বনানী থেকে মফিজুল হক বলছি। আমার প্রশ্নটা হলো যে ইনভেন্টরি অফ উইপেন্স এন্ড সোলজার দুই পক্ষে কেমন ছিল? অনেক ব্যবধান ছিল নাকি না কাছাকাছি ছিল? কারণ আমরা যা দেখেছি যে তালেবান কোনো রেজিস্ট্যান্সই পাচ্ছে না, ওরা একের পর এক ওদের ক্যাপিটাল, প্রভিন্সিয়াল ক্যাপিটাল দখল করে যাচ্ছে। আমি ইনভেন্টরি অফ উইপেন্স এবং সোলজার দুই পক্ষ কেমন ছিল, তালেবান এবং আফগানের, এটার বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। জি, ব্রিগেডিয়ার সাকাওয়াত, আপনি বলুন। যদিও বলেছেন আগে, তারপর আবার স্পেসিফিক একটু বলুন। না, প্রশ্নটা একটু বলবেন। জি, উনি বলতে চেয়েছে যে আফগান বাহিনীর যে অস্ত্র শক্তি এবং আছে, যেটা তালেবানের যে ইন কম্প্যারিজন উইথ দেম, এটা কিভাবে এগোতে পারছে তারা? আমি আপনাকে বলেছি, জি আগে বলেছেন আপনি, যদিও কম্পারেটিভলি ইকুইপমেন্ট হিসাবে দে আর জাস্ট আমেরিকানস। মানে আপনার প্রতিটি, আপনি যদি আফগান সোলজারকে দেখেন, তার ছবি দেখেন, হি ইজ জাস্ট আমেরিকান। তাকে সবকিছু কিন্তু আমেরিকান দেওয়া হয়েছে। এবং আমি আপনাকে একটা বলি, $37 বিলিয়ন ডলার তো না, গ্রেট ব্রিটেন পাউন্ড খরচ হয়েছে, ইংল্যান্ড করেছে। এবং সমপরিমাণ টাকা ডলার দেওয়া হয়েছিল, about 26 or 27 বিলিয়ন ডলার ইকুইপমেন্ট জার্মানি দিয়েছে। কাজে দে আর ফুললি ইকুইপড। কিন্তু কথাটা হচ্ছে, আমি আপনাকে একটা উদাহরণ শুধু দিব, 20 বছরে একটা সেনাবাহিনী অপারেশনের জন্য তৈরি হয় না। ইট টেকস মিনিমাম 40 to 50 ইয়ার্স বা আরো বেশি। সেই জায়গাতে তালেবানদের এক্সপেরিয়েন্সটা আপনি দেখেন, আপনি 73 থেকে ধরেন, এই যে মুভমেন্টটা 1973 জাহের শাহ পতনের পরের থেকে, দিজ আর দি ব্যাটল হার্ডেন্ড পিপল। দে আর ব্যাটল হার্ডেন্ড পিপল। তাদের কাছে যে অস্ত্র আছে, দে নো হাউ টু ইউজ ইট। এবং তারা ফিল্ড ট্যাকটিক্সে দে নো হোয়াট টু ডু। আপনি যদি প্যাটার্নগুলো আগে দেখেন, তারা প্রথমে কি করেছে, যেখানে স্ট্রং পজিশন নর্থে, যেখানে ওয়ারলর্ডস রুলড এবং আমেরিকানরা যেখানে যায়নি, সেসব জায়গাকে তারা দখল করেছে। নর্থ থেকে শুরু হয়েছে, দেন দে কেম টু দ্য সাউথ। এবং কি হোয়াট দে ডিড, তারা যে শহরটাকে ঘেরাও করে ফেলেছে। ঘেরাও করে ফেলে লোকজনকে বলেছে, দেখো আমরা উই ডোন্ট ওয়ান্ট টু ফাইট ইন দ্য সিটি, সো ইউ টেল দেম টু সারেন্ডার অর উইল কিল দেম। মোরাল, সবচেয়ে বড় জিনিস হচ্ছে মোরাল। এবং তারা যে ছায়ার নিচে কাজ করেছিল, অপারেশন করেছিল, সেই ছায়া তো এখন নেই। B-52 বোম্বার, যার ফলে তাদের আত্মবিশ্বাসের জায়গা এবং জাতীয়তাবাদী যে একটি ধারণা আছে। আমি আসবে একটি বিরতিতে, যেতেই হচ্ছে আমাদের। দর্শক, সময় হলে বিরতির। আপনারা দেখছেন আওয়ার ডেমোক্রেসি। আলোচনা করছি আফগানিস্তানে আবারও তালেবানের উত্থান এবং শঙ্কা নিয়ে। শীঘ্রই ফিরছি, সঙ্গেই থাকুন।
দর্শক, আজ 15 আগস্ট। 75-এর এই দিনে কিছু বিপদগামী হায়না সপরিবারে হত্যা করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ইতিহাসের সেই বর্বরোচিত হত্যাকাণ্ডে তীব্র ঘৃণা জানাচ্ছি। জাতীয় শোক দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবসহ নৃশংস সেই হত্যাকাণ্ডে নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আবারও ফিরছি আলোচনার বিষয় তালেবানের উত্থান, কতটা শঙ্কা নিয়ে। এই পর্যায়ে আমি আবারও আসছি অধ্যাপক ইমতিয়াজ, আপনার কাছে আমি আসছি যে আমি যে জায়গাটিতে একটু আলোচনা করতে চাইছি, যে একজন দর্শক প্রশ্ন করলেন যে একটা আতঙ্ক শঙ্কা বিরাজ করছে, যে যেটা আপনারা দুজনেই একজন বিশেষজ্ঞ হিসেবে ব্যাখ্যা দিয়েছেন যে আসলে তালেবান একটি জাতীয়তাবাদী মুভমেন্ট তারা করছে, তারা বাইরের কাউকে আহ্বান করছে না। একটি ধারণা অবশ্যই হয়তো অনেকের কাছেই নেই, কিন্তু তারা মনে করছে একটি মৌলবাদী আইএসের মতো একটি কনসেপ্ট তাদের ভিতরে কাজ করছে, যার ফলে বাংলাদেশেও একটি প্রোগ্রেসিভ মানুষের ভিতরে একটি শঙ্কা কাজ করছে। অন্যদিকে যারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত বা থাকতে চায় তাদের ভিতরে একটি উৎসব আমেজ কাজ করছে। এই বিষয়গুলো যদি আপনি স্পষ্ট করেন। না, আমার মনে এই হয় ব্যাপারে যে অধ্যাপক ইমতিয়াজ, ডিএমপি কমিশনের একটি বক্তব্য আছে, আমরা সেটি শুনে আসি। রিসেন্টলি যে প্রবণতা দেখছি বাংলাদেশে, সেটি হলো যে আফগানিস্তানের যুদ্ধে যাওয়ার জন্য একটি আহ্বান জানানো হয়েছে তালেবানদের পক্ষ থেকে, এবং বাংলাদেশ থেকে কিছু মানুষ অলরেডি এই তালেবানদের সাথে যুদ্ধে যোগদান করার জন্য হিজরত করেছে। তারা কিছু মানুষ আমরা ধারণা করছি যে ইন্ডিয়ায় ধরা পড়েছে, আর কিছু তারা পায়ে হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে। জি, নিশ্চয়ই শুনলেন যে বাংলাদেশের পুলিশও কিন্তু এটি শঙ্কিত আছে, তাদেরকে যে তথ্য বলছে। আমি নিজেও এখনো ক্লিয়ার না যে কোন এভিডেন্সের হিসাবে এটা বলছে, এবং কিছু শব্দটা ব্যাখ্যা দরকার। আমি অবাক হব যেটা উনি বললেন, কিন্তু আমারও কাছে এভিডেন্স নেই, যার জন্য আমি এখন অপেক্ষা করছি যে আসলে কোন এভিডেন্স কারা দিচ্ছে, এই তথ্য কোত্থেকে তথ্যটা পেল। আমরা কিন্তু মনে রাখতে হবে যে আমরা একটা ফেক নিউজের ওয়ার্ল্ডে আছি, এবং অনেক দেশই অনেক ধরনের কথা বলবে এবং বারবার বাংলাদেশকে নিয়ে আসার একটা চেষ্টা করবে, এটাও মনে রাখতে হবে। কিন্তু না, পুলিশের যে একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন কথাটা বলে তখন আমাদের আমলে নিতেই হয়, তাই নয় কি? আপনি কি বলবেন? না, সেটা বলছি যে উনি, মানে আমি বলছি যে আমি গবেষক হিসাবে বলছি, ওনার কাছে হয়তো এভিডেন্স আছে, আমাদের কাছে এখনো সেই এভিডেন্স আসেনি, জানা নেই। কিন্তু আমি বলছি যে নিউজগুলো যে আমাদের একটু খেয়াল রাখা দরকার, আমি কি বলছি সেটা খেয়াল রাখা দরকার। যদি সেই ধরনের এভিডেন্স থাকে, এভিডেন্স নিয়ে যেন এভিডেন্সটা যেন সামনে প্রকাশ করা হয়। কারণ আমি যদি ভাষা কথা বলি, তাহলে কিন্তু আমরা আবার নিজেদের সমস্যা তৈরি করতে পারি। কারণ এখানে অনেক দেশই চাইবে এই মুহূর্তে বাংলাদেশের সাথে এই আফগান তালিবান এগুলো মেলাতে, যেহেতু একসময় এই জিনিসটা এখানে ছিল। কিন্তু আমি যেটা বলছি যে রাষ্ট্র কাঠামোর মধ্যে একটা পরিবর্তন, 20 বছর আগের রাষ্ট্র কাঠামো যখন এই জিনিসটা হয়েছিল, তখন যেই এক ধরনের পৃষ্ঠপোষকতা বা এক ধরনের উৎসাহ যেটা ছিল, সেটা যেহেতু নেই, তার মানে না যে কিছু যে উৎসাহী ব্যক্তি থাকবে না, সেটা না, অবশ্যই উৎসাহী মানুষ থাকতে পারে। তবে আপনার প্রশ্ন একটা ছিল, আমি এই মুহূর্তে ভুলে গেছি, আপনার প্রশ্ন একটা ছিল আপনার। না, এই যে মানুষের ভিতরে যে একটা দুটি পক্ষের ভিতরে একটা পক্ষের ভিতরে অর্থাৎ আতঙ্ক বিরাজ করছে, আরেকটি পক্ষে উৎসাহিত হচ্ছে, অর্থাৎ তারা একটি আমেজ কাছে, একটি উৎসব তাদের ভিতরে কাজ করছে। এই বিষয়টি একটু ব্যাখ্যা যদি করেন, যে কোনো আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে আমরা সমাজ কাঠামো কোনো ক্ষতি ডেকে আনতে পারে কিনা, বা কোনো অঘটন ঘটতে পারে কিনা, যেমন অতীতে ঘটেছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে উৎসাহী কিন্তু অনেক মানুষই হতে পারবে যারা আমেরিকার রাজনীতির বিরুদ্ধে বা আমেরিকাকে যারা সাম্রাজ্যবাদ হিসেবে সবসময় বলেন, তারাও কিন্তু কিছুটা উৎসাহী বোধ করবেন যে আমেরিকার এখানে পারল না, তার পতন হয়েছে। ওদিকে যারা সোভিয়েত পন্থী তারাও একটু খুশি হতে পারেন, কারণ যেহেতু এক সময় সোভিয়েত ওখান থেকে উৎসাহী কিন্তু যে একেবারে তালিবানের পক্ষে তারাই হবে তা না, অনেকেই কিন্তু অনেক কারণেই উৎসাহ হতে পারে। কিন্তু আমি বলছি যে আমরা যারা কি বলা হয় মিডিয়ার সাথে যখন কথা বলবো, বিশেষ করে
যেই যদি বিশেষ মানে যারা দায়িত্বে পালন করছেন তারা যেন এভিডেন্স যদি থাকে এবং এভিডেন্স যেন শেয়ার করে, সেরকম একটা যদি কাঠামো না থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে ওই শব্দগুলো আমরা একটা বললাম, এবং আমি দেখেছি অনেক আন্তর্জাতিক মিডিয়া কিন্তু এই নিউজটা নিয়ে গেছে। এই জিনিসটা কিন্তু আমাদের এখনো আমি মনে করি দুর্বল, যে আমি কি বলবো, কোনটা বললে বাংলাদেশের ইমেজটা কোথায় যাবে, আমার অসুবিধা হবে কিনা সেটা বলছি, সেটা কিন্তু হয় না। সেই জায়গায় আমাদের সচেতন থাকতে হবে, যেটা শওকত ভাই বলতে চেষ্টা করছে, আমিও হয়তো কিছুটা চেষ্টা করছি অনেকক্ষণ ধরেই। সেটা হলো যে যেই কি বলা হয় এত বছরগুলো যেটা লেগে গেছে, এখানে যেই কথাগুলা হচ্ছে না, এবং খুব দুঃখ লাগে আমার মাঝে মাঝে যে এত 20 বছরে যে 1,20,000 তার চেয়ে বেশি মনে হয় মানুষ মারা গেছে, সেটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করছে না। যেই নারী শিশু মারা গেছে সেটা নিয়ে আলোচনা করছে না, এবং প্রচন্ড হিউম্যান রাইটস ভায়োলেশন। এখানে আরেকটু বলে রাখি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে কিন্তু অলরেডি আমেরিকার বিরুদ্ধে কিন্তু একটা কেসও আছে যে তারা একটা ওয়ার ক্রাইম করেছে, এইটা নিয়ে আলোচনা করছে না। এই আলোচনাটা আমি কোথায় করব? আমার কথা হচ্ছে 20 বছর আমি কেন ওখানে যে আমি কি করছিলাম, সেই জায়গায় যদি আমি আলোচনাটা না করি, তাহলে আমি মনে করি যে মূল আমেরিকার যে জনগণ যারা অনেক সোচ্চার হয়েছেন, আমেরিকার মধ্যেও কিন্তু এই আলোচনা আসছে যে কেন এই $2 ট্রিলিয়ন খরচ করলা, কিসের জন্য, কার স্বার্থে তুমি। এবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটাও কিন্তু একটা আনলফুল যুদ্ধ ছিল। এটা কখনো কিন্তু নিয়ম ভাবে যেটা পাশ করে যে কি বলা হয় লফুলি যে ওয়ার করা হয়, সেটাও ছিল না। তো সেই জায়গায় কিন্তু আমি দিচ্ছি না। আমি বারবার এমন একটা আলোচনায় যাচ্ছি যে যাদের আমি বলছি উৎসাহ পাবে, তারা কিন্তু আসলে উৎসাহ পাবে, কারণ আমি কিন্তু আমার স্পেসটা তাদেরই দিচ্ছি। আমি আসল জায়গায় দেখছি না যে আসলে আফগান কেমন করে সোভিয়েত ইউনিয়নকে সরাতে পারলো এক সময়, আবার কেন এখন বর্তমানে আমেরিকাকে ওখান থেকে চলে যেতে হলো, এবং তার মধ্যে যে এত মানুষ মারা গেলো, এত ক্ষতি হলো, সেই জায়গায় যদি আমি না যেতে পারি, তাহলে আমি মনে করি যে একেবারে ওয়ান সাইডেড একটা আলোচনায় চলে যাচ্ছি। তো আমি আশা করব যে যারা প্রেসে যখনই বলবেন বাংলাদেশের সাথে সম্পর্ক করে, তারা যেন একটু আরো বিশাল দায়িত্ব নিয়ে কথা বলেন। বিষয়টা হচ্ছে অধ্যাপক ইমতি, আসলে বিষয়টা আমরা বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমরা আমাদের সেলফ সেন্সরশিপও আছে বিষয়ে, কিন্তু যখন সোশ্যাল মিডিয়া বিষয়গুলো আসে, যখন পুলিশের পক্ষ থেকে বলা হয়, তখন আমাদের দায়িত্ব পড়ে যায় বিষয়গুলোকে আলোচনা টেবিলে নিয়ে আসার জন্য, এবং আপনাদের মতো ব্যক্তিদের দ্বারা সেগুলোকে স্পষ্ট করার একটি দায়িত্ব আমাদের উপর বর্তায় নিশ্চয়ই, নিঃসন্দেহে। একটি ফোন আছে, ফোনটি নিয়ে দর্শক আপনার পরিচয় দিয়ে সংক্ষেপে আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম, আমি সানি নেত্রকোনা থেকে বলছিলাম। আমি জেনারেল সাকওয়াত স্যার এবং স্যার ইমতিয়াজ স্যার দুজনের কাছে একটা কোশ্চেন, যে আপনারা শুরুতেই বলেছেন যে হচ্ছে তালেবান আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে 20 বছর আগে, কিন্তু আমরা তো সেটা দেখতেছি না। আজকেও সেভ দ্য চিলড্রেনের রিপোর্টে আছে কাবুল থেকে 72,000 শিশু পালিয়ে গেছে টোটাল আফগানিস্তান থেকে। মানুষের মধ্যে ভয় শঙ্কা কাজ করছে। আফগানিস্তান থেকে পালিয়ে যায়নি, অর্থাৎ কাবুলে এসছে, বিভিন্ন প্রভিন্স থেকে চলে এসছে। জি, কাবুল থেকে পালিয়েছে। অর্থাৎ আপনি বলতে চেয়েছেন যে তালেবানের পরিবর্তন লক্ষ্য করছেন না আপনি, যেটা আমাদের সম্মানিত আলোচনা বলছেন। আমার এখানে আরেকটা কোশ্চেন ছিল যে সোশ্যাল মিডিয়াতে হিউজ পরিমাণে তালেবানের উগ্রতাকে সাপোর্ট দিয়ে বাংলাদেশের ইয়াং জেনারেশন প্রচুর পরিমাণে পোস্ট দিচ্ছে, বা বিভিন্ন নিউজের কমেন্টে গিয়ে তারা সেটা, আমরা সেইখানে আলোচনা করছি। ধন্যবাদ দর্শক, আমাদের অনেক সময় কম। ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, আপনি বলুন এই প্রসঙ্গটি, আপনি কথা বলুন। এখানে ডক্টর ইমতিয়াজ যে কথাটা বললেন যে আমরা কিন্তু ওই দিকটা দেখছি না, এরকমও ছবি আসছে যে ডেড বডির উপরে পেশাব করছে আমেরিকান সোলজার্স। ইট কেম ইন দি ইন্টারন্যাশনাল নিউজ পেপার। ভিয়েতনামে আমরা দেখেছি কি হচ্ছে, নাপাম বোমাই করছে। যে আমেরিকার যে আপনি যতই আমরা সিভিলাইজড মনে করি বা বলি, ওয়ার কোডে কিন্তু দে হ্যাভ নট সিভিলাইজড। আর যে কথাটা আমরা বলছি, আমরা বেশিরভাগ, মানে মাই অ্যাপোলজি টু এভরিবডি, আমরা বেশিরভাগ কিন্তু খুব ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে খুব বেশি প্রভাবিত হই। তার কারণ হচ্ছে যে আমাদের এই দেশ সম্বন্ধে সবার খুব একটা বিরাট নলেজ আছে তেমন না, এই লোকজন সম্বন্ধে বেশি নলেজ আছে তেমন না। সো আমরা কিন্তু ডিপেন্ড করছি আপনার এই ইন্টারন্যাশনাল মিডিয়া। এখন ইন্টারন্যাশনাল মিডিয়া বেশিরভাগই কিন্তু একটা ওয়ার মঙ্গারিং এর ব্যাপার আছে। সিভিল ওয়ার হবে, সিভিল ওয়ার হবে,
হ্যাঁ, এই একটা সিভিল ওয়ার লাগবে, এটা একটা ওয়ার মঙ্গারিং এর ব্যাপার আছে। কারণ ওই প্রথমেই ডক্টর ইমতিয়াজ বললেন যে একটা ওয়ার ইন্ডাস্ট্রি কাজ করছে, মানে যে হিসাবে ওয়ার ইন্ডাস্ট্রি, যেটা বললাম যে $2.6 ট্রিলিয়ন, এবং এটা শুধু আমেরিকা না, নেটো বলুন, নেটো শুধু গ্রেট ব্রিটেন হ্যাজ স্পেন্ড 37 বিলিয়ন গ্রেট ব্রিটেন পাউন্ড, তার মানে পার ইয়ার 2000 পাউন্ড পার সিটিজেনের পকেট থেকে গেছে। দে আর নাও আস্কিং হোয়াট হ্যাভ ইউ ডান। এবং কথাটা হচ্ছে কি যে আমরা অনেক ছবি দেখছি যে ইন্টারনাল একটা রিফিউজি প্রবলেম হচ্ছে, এটা হবে। কারণ আপনি যখন একটা শহরের মধ্যে একটা দুই পক্ষ যখন শহরের ভিতরে কন্টিনিউ করে একটা ফাইট, যেটা আমরা বলি যে ফাইট ইন দি আরবান এরিয়া অথবা ডেভেলপড এরিয়া, সেখানে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। ইটস নট এইমড অ্যাট সিভিলিয়ান, কিন্তু মাঝখানে কোলাটারাল ড্যামেজ হিসাবে কিন্তু তারা কারগুলি লাগে, তো ঠিক নেই। লট অফ পিপল ran away from the cities। শহর থেকে, আপনি যে সমস্ত শহরে আছে বেশিরভাগ চলে আসছে কাবুলে তারা আশ্রয় নিয়েছে। তো সেই জায়গাতে যখন একটা ওয়ার, এরকম একটা দেশব্যাপী যুদ্ধ হয়, আপনি আমাদের কথা চিন্তা করেন 1971-এ কত লোক চলে গেছিল। নট দ্যাট এভরিবডি ওয়াজ ভিকটিম। একটা যুদ্ধ পরিস্থিতির ভিতরে প্রতি দেশে এই ধরনের ইন্টারনাল রিফিউজি প্রবলেম হয়, এবং সেখানে শুধু বাচ্চারা কেন, যারা দুর্বল মহিলা তারাও আছে। আমি একটা এক্সাম্পল দেই, অত হাতে সময় নেই। এই কারণে একটা নেগোসিয়েশন হলো হেরাতে দি এল্ডার্স হ্যাভ গন, এবং হেরাতের যারা অপোজিশনে ছিল তাদের বলছে যে তোমরা পারবে না, therefore let's come into a negotiated settlement। negotiated settlement কি হলো, হেরাতের লায়ন বলে পরিচিত ইসমাইল খান, হি সারেন্ডার, I don't want to fight inside the city। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনি বলেন যে আমাদের কোনো সংখ্যার অবশ্যই নিশ্চয়ই কোনো কারণ, আমাদের সংখ্যা নেই আমি এই কথা বলবো না। যেমন দুই রকমের উৎসাহী আছে, আমাদের মধ্যে কিছু উৎসাহী আছে যে আমেরিকা মার খাচ্ছে, আবার কিছু উৎসাহী আছে দেখো তালেবানরা কিন্তু আবার ক্ষমতা আসতেছে, তাদের সাথে কানেকশন থাকুক বা না থাকুক, হ্যাঁ আমি উৎসাহিত হলাম ভাই, এরকম করা যায়। তো কাজে আমি সেটা বলবো না যে আমাদের সংখ্যার কোনো কারণ নেই, সংখ্যার কারণ আছে। এক লাস্ট কথা বলছি আপনাকে, আমি কিছুক্ষণ আগে খবর নিলাম যে আমাদের 16 জন ছিল যারা ব্র্যাকে চাকরি করেছে, এবং তাদের কথা হলো, তাদের কাছ থেকে যে খবর পাওয়া গেল, নট এ সিঙ্গেল ব্র্যাক অফিস ক্লোজড। শুধু বৃহস্পতিবার শুক্রবার বন্ধ, শুক্রবার শনিবার বন্ধ, বৃহস্পতিবার পর্যন্ত খোলা ছিল। 16 জন বাংলাদেশি, তার মধ্যে 8 জন ছুটিতে আছে, আর 8 জনকে দে আর ট্রাইং টু ব্রিং ব্যাক। 2700 লোকাল লোক কাজ করছে। সিচুয়েশন গুলো খুব ফ্লুইড, যে কারণে কিছু কিছু ঘটনা সেগুলো যাদের স্বার্থ আছে তারা একটু বড়। আমাদের উচিত হচ্ছে যে বাংলাদেশকে, আমাদের নিশ্চয়ই কর্তৃপক্ষকে এমন কিছু বলা উচিত যে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে জড়িত করে। নিশ্চয়ই ইমতিয়াজ স্যার আপনি এইটি বলতে চেয়েছেন, বা আপনারা এই কথাই বলতে চেয়েছেন। আমি লাস্ট কথা বলবো, ওয়েট এন্ড সি, বিকজ আমাদের স্বার্থ দেখতে হবে, এবং আমাদের যথেষ্ট স্বার্থ আছে ইন আফগানিস্তান প্লাস সেন্ট্রাল এশিয়া। জি, ধন্যবাদ আপনাদের দুজনের আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.